আজকের ভিডিওতে আমরা অখণ্ড ভারতের দ্বিতীয় অংশটা দেখব এবং এখানে তোমাদের বলে রাখি যে দ্বিতীয় অংশটা প্রথম অংশের মতন বা তার থেকেও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। তো যারা প্রথম অংশটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে নিচে লিংক দিয়ে দেবো, তোমরা প্রথম অংশটা দেখে নিও। তো চলো আমরা স্লাইডে যাই। এবার আমরা অখণ্ড ভারতের দ্বিতীয় অংশে যে দেশটার নাম দিয়ে শুরু করব, সেই দেশটার নাম হচ্ছে দেখো লাওস। লাওস দেশটি হচ্ছে বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়ার প্রতিবেশী দেশ। এই দেশটিও কিন্তু তার প্রতিবেশী দেশগুলোর মতোই ভারতীয় সভ্যতা সংস্কৃতির দ্বারা সম্পৃক্ত হয়েছে, পরিপুষ্ট হয়েছিল। তো এখানে দেখো যে এই দেশটির প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। প্রায় 65% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। এছাড়াও আমরা দেখতে পাই যে এখানকার যে বিভিন্ন মন্দির হিন্দু সংস্কৃতির পরিচয় বহন করে চলেছে। তো এখানে যে মন্দিরটার ছবি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিয়েংথং মন্দির, লাওসের। এই মন্দিরটা একটা বৌদ্ধ মন্দির হওয়া সত্ত্বেও এই মন্দিরের দেওয়ালে কিন্তু রামায়ণের ছবি চিত্রিত আছে। তো এগুলোই প্রমাণ করে যে লাওস একসময় ভারতীয় সভ্যতার অন্তর্ভুক্ত ছিল, অখণ্ড ভারতের অংশ ছিল। এরপরে যে দেশটা আসছি সেটা হলো ভিয়েতনাম। তো ভিয়েতনামের প্রাচীন নাম হচ্ছে দেখো যে চম্পা, অর্থাৎ চম্পা দেশ নামে প্রাচীন ভারতবর্ষে বা অখণ্ড ভারতে পরিচিত ছিল। ভারতীয় সভ্যতা সংস্কৃতির দ্বারা এই দেশটা প্রভাবিত হয়েছিল। এখানে আমরা দেখতে পাই যে বহু দেবদেবীর, হিন্দু দেবদেবীর মন্দির রয়েছে। যেমন ধরো তার মধ্যে শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, এই সমস্ত দেবতার মন্দিরে পরিপূর্ণ এই ভিয়েতনাম। যদিও এটা একটা বৌদ্ধ ধর্মের দেশ, কিন্তু এগুলোই চিহ্ন বহন করে চলেছে অখণ্ড ভারতের। এছাড়া দেখা যায় যে প্রাচীন ভারতে ভিয়েতনাম ছিল মূলত শিবের ভক্ত। তো যে কারণে দেখা যায় এখানে শিবের প্রায় 300টি মন্দির আবিষ্কার হয়েছে বা আছে। তো এইভাবে ভিয়েতনাম ভারতীয় সভ্যতার সাথে সম্পৃক্ত হয়েছিল। এরপর আসছি আমরা মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রাচীন নাম হচ্ছে মলয় দেশ বা মালয় দেশ। দেশটির বেশি 61% মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাহলেও দেখো এই দেশটাও ভারতীয় সভ্যতা সংস্কৃতির দ্বারা সম্পৃক্ত হয়েছিল। এখানেও বহু হিন্দু মন্দির আমরা দেখতে পাই। তো এখানে আরেকটি কথা যে এই যে মালয় দেশ বা মলয় দেশ, এই নামটা সংস্কৃত থেকেই এসেছে, যার অর্থ হচ্ছে পাহাড়ের ভূমি। অর্থাৎ মালয়েশিয়ায় গেলে, বা আমরা জানি যে মালয়েশিয়ায় অনেক পাহাড় আছে, পর্বতশ্রেণী আছে। এখানকার ভাষা, সেই ভাষাটাও কিন্তু সংস্কৃত থেকে বহু শব্দ প্রভাব আছে। আর পুরো মালয়েশিয়া জুড়েই আমরা কিন্তু বহু মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করতে পারি। গণেশ এখানকার অন্যতম, মানে প্রাচীন মালয়েশিয়ায় বা মালয় দেশে গণেশের পুজো করা হতো। গণেশের প্রভাব প্রচণ্ড ছিল। এরপর আসছি ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম সবথেকে বড় ইসলামিক কান্ট্রি, কিন্তু এখানকার ইসলামিক সংস্কৃতি পৃথিবীর অন্যান্য ইসলামিক দেশগুলোর সাথে মেলে না, এটা সম্পূর্ণ আলাদা। এই ইসলাম ধর্মটা হিন্দু ধর্মের সাথে বা ভারতীয় ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং জড়িয়ে সম্পৃক্ত হয়ে আমরা বলতে পারি যে এখানে একটা নতুন ইসলামিক কান্ট্রি তৈরি হয়েছে, নতুন ধরনের। এর বৈশিষ্ট্যগুলো আলাদা। তো আমরা যত এগোবো তত কিন্তু এর বৈশিষ্ট্য দেখতে পাবো। তো এই ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো, সুমাত্রা, জবদ্বীপ, বালি দ্বীপ, এই দ্বীপগুলোর ওপর ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রভাব ছিল, ভারতীয় রাজাদের প্রভাব ছিল। যেমন ধরো বলা হয় এরকম যে গুপ্ত, পল্লব, চোল রাজারা ইন্দোনেশিয়াকে তাদের সাম্রাজ্যভুক্ত করেছিল। সুমাত্রা, জবদ্বীপ, বালি দ্বীপে তার প্রভাব আমরা দেখতে পাই। এখনও পর্যন্ত বহু হিন্দু এখানে বসবাস করেন। আর এই ইন্দোনেশিয়ার অন্যতম সবথেকে শক্তিশালী রাজা ছিল বা সাম্রাজ্য ছিল শৈলেন্দ্র সাম্রাজ্য।
তো এই শৈলেন্দ্র সাম্রাজ্যের রাজাদেরকে পরাজিত করেছিল দক্ষিণ ভারতের চোল রাজারা। তো যে কারণে দেখা যায় যে প্রাচীনকালে এই যে চোল রাজাদের সাথে অর্থাৎ দক্ষিণ ভারতের সাথে ইন্দোনেশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রক্ষিত হয়েছিল, যার ফলে তার প্রভাবটা ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতিতে, ধর্মে পড়ে যায়। তো এরকম বহু উদাহরণ আমরা দেখতে পাই। দেখো, যেটা জানলে আমরা অবাক হয়ে যাব যে নাম ইন্দোনেশিয়ার মানুষ, আমরা দেখলাম যে বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলমান, তো প্রায় 87% মানুষ মুসলিম, কিন্তু তাহলেও তাদের নামগুলো হিন্দুদের মতন, যেমন সুকর্ণ আমরা বলতে পারি। তারপর ধরো উদাহরণ হিসাবে বিদ্যা, প্রিয়া, এই ধরনের নাম তারা রাখে। আর এখানকার জাতীয় গ্রন্থ, অবাক হয়ে যাবে যে একটা ইসলামিক কান্ট্রি, তার জাতীয় গ্রন্থ হচ্ছে রামায়ণ। আবার দেখো, আমরা যদি ইন্দোনেশিয়ার টাকার দিকে তাকাই, তো সেই টাকাতেও যে ছবিটা আমরা পাই সেটা হচ্ছে হিন্দু ধর্মের দেবতা গণেশের ছবি। তো 20,000 টাকার নোটে এই গণেশের ছবি আমরা পাই। তো এখানে একটা কথা বলার আছে, সেটা হলো যে ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা কিন্তু হিন্দুদের এই সমস্ত লোকাচার বলো বা ধর্মকে তারা গ্রহণ করেছে, তারা অ্যাকসেপ্ট করেছে, এখনও তারা তার পরিবর্তন করে না। এতে ইন্দোনেশিয়ার কোনো অসুবিধা হয় না ইসলামিক কান্ট্রি হওয়া সত্ত্বেও। অথচ দেখো, ভারতবর্ষ এই যেখানে বেশিরভাগ মানুষ হিন্দু, সেই দেশে টাকা এরকম ছবি দেওয়ার কথা ভাবতেই পারবে না। যদি তুমি বলো তাহলে হয়ে যাবে সাম্প্রদায়িক। তো যারা এরকম কথা বলে ইন্দোনেশিয়া, তাদের কাছে একটা প্রকৃষ্ট উদাহরণ। ইন্দোনেশিয়া তাদের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দেয় যে এরকম ছবি দিলে কোনো দেশ সাম্প্রদায়িক হয় না। তো এই সমস্ত মানুষ যারা হিন্দু ধর্মের গীতা, বেদ এগুলো পড়ানোকে সাম্প্রদায়িকতার রং দিয়ে দেয়, তো তাদের বিরুদ্ধে ভালো কিছু বলার নেই, আবার খারাপও কিছু বলতে পারছি না। তো যাই হোক, তো এই নাম, জাতীয় গ্রন্থ বা টাকা, এটুকুতেই আমরা আশ্চর্য হলে হবে না, আমাদের আরও আছে। আমরা দেখতে পাই যে ইন্দোনেশিয়ার বেশিরভাগ সরকারি যে সংস্থা, সেগুলোর নাম হিন্দু ধর্ম থেকে নেওয়া হয়েছে। যেমন ধরো, ইন্দোনেশিয়ার যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সের নাম হচ্ছে গরুড়া এয়ারলাইন্স। এই গরুড়া কি, কোথা থেকে নামটা নেওয়া হয়েছে? না, এই গরুড়া হচ্ছে গরুরটাকে নাম বিষ্ণুর বাহন, গরুর পাখি, তো সেখান থেকেই এই এয়ারলাইন্সের নামটা নেওয়া হয়েছে, গরুড়া এয়ারলাইন্স। আর ইন্দোনেশিয়ার আরেকটা এখনও পর্যন্ত অবস্থান পৃথিবীর অন্যতম বড় বৌদ্ধ স্তূপ, সেটা হচ্ছে বরবুদুরের স্তূপ। তো এটাও ইন্দোনেশিয়ার একটা অন্যতম বড় সম্পদ, এটা হেরিটেজ সাইট। তো এইগুলো প্রমাণ করে যে ইন্দোনেশিয়া একটা সময় ভারতীয় সভ্যতার অংশ ছিল, অখণ্ড ভারতের অংশ ছিল, এবং সেই সংস্কৃতিকে তারা আজও ধরে রেখেছে। তাদের চলার পথে কোনো অসুবিধাই হচ্ছে না। আর ভাষার দিকে যদি আমরা তাকাই, এখানকার যে ভাষা, সেই ভাষার কিন্তু ম্যাক্সিমাম সংস্কৃত, পালি, ব্রাহ্মী এই সমস্ত ভাষা থেকে ইন্দোনেশিয়ার ভাষা সৃষ্টি হয়েছে, বা এই সমস্ত ভাষার দ্বারা ইন্দোনেশিয়ার ভাষা প্রভাবিত। এরপর যে দেশটির নাম উল্লেখ করব, সেই দেশটি হলো শ্রীলঙ্কা, ভারতের দক্ষিণ দিকে অবস্থিত এই শ্রীলঙ্কা। প্রাচীনকালে এই দেশটির নাম ছিল সিংহল দ্বীপ। তো প্রাচীন ভারতের সাথে এই সিংহলের যোগাযোগ আমরা দেখতে পাই মূলত রামায়ণ মহাভারতের যুগ থেকে। তার আগে থেকেও ছিল, কিন্তু আমরা প্রমাণ পাই এই রামায়ণ মহাভারতের যুগ থেকে, যেখানে দেখি রামায়ণে রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে হরণ করে নিয়ে যায় সিংহলের রাজা রাবণ। তো সেক্ষেত্রে দেখা যায় সীতাকে উদ্ধার করার জন্য রাম এবং রাবণের যুদ্ধ হয়, এবং রাবণকে পরাজিত করে রাম তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন। তো এই রকমভাবে রামায়ণের সময় থেকে কিন্তু শ্রীলঙ্কার সাথে যোগাযোগ। তারপরে দেখা যায় যে মৌর্য সাম্রাজ্যের যে সম্রাট অশোক,
তিনি তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রাকে সিংহলে পাঠান বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তো এখান থেকেও প্রমাণিত হয় যে এই জায়গাটা, সিংহল জায়গাটা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া দেখো চোল সাম্রাজ্য, চোল রাজারা পুরো না বললেও শ্রীলঙ্কার বেশিরভাগ অংশটাই দখল করে রেখে দিয়েছিল। তাহলে চোল সাম্রাজ্যের অংশ ছিল এই শ্রীলঙ্কা, যা অখণ্ড ভারতের অংশ হিসাবে প্রমাণ করে। তাছাড়া আমরা দেখতে পাই দেখো যে শ্রীলঙ্কা এই শব্দটি সেটাও কিন্তু সংস্কৃত থেকেই গ্রহণ করা হয়েছে। এছাড়া এখানকার প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, প্রায় 70% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। তো পরবর্তীকালে দেখা যায় যে 1935 সালে ব্রিটিশ সরকার তাদের শাসনের সুবিধার জন্য শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করে দেয়। এরপরে যে দেশটির নাম উল্লেখ করব এবং অখণ্ড ভারতের পরিক্রমা এখানেই আমাদের শেষ হবে, সেটা হচ্ছে মালদ্বীপ। তো মালদ্বীপ কথার অর্থ হচ্ছে দেখো, সেটা হচ্ছে দ্বীপমালা। তো এই দ্বীপমালা এই শব্দটাও কিন্তু সংস্কৃত থেকেই নেওয়া হয়েছে, কারণ মালয়েশিয়া প্রায় 1200 দ্বীপের নিয়ে, ছোট ছোট দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। প্রাচীনকালে এখানে বহু হিন্দু রাজা রাজত্ব করে গেছেন, হিন্দু সংস্কৃতির ছাপ আমরা দেখতে পাই এখানেও অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তারপরে আমরা দেখতে পাই দেখো প্রাচীন ভারতীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছিল মৌর্যদের সময়। তাছাড়া কলিঙ্গদের মনে করা হয় যে তারও আগে কলিঙ্গ এই জায়গার ওপর, মালদ্বীপের ওপর তাদের আধিপত্য ছিল। তো বর্তমানে এটা ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং এই দেশটা ইসলামিক কান্ট্রিতে পরিণত হয়েছে। তো এইভাবে মালদ্বীপ ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির সাথে মিলে মিশে বড় হয়েছিল, উন্নত হয়েছিল। তো এখানে তোমরা যখন এতটাই ভিডিওটা দেখলে, তো এখানেই কিন্তু তোমরা অখণ্ড ভারত পরিক্রমা শেষ করলে এবং তোমরা ভাবতে পারবে না যে এই সময়ের মধ্যে তোমরা হাজার হাজার বছরের আগেকার ইতিহাস তোমরা পার করে এসেছো। প্রায় 83 লক্ষ স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার জায়গা তোমরা পাড়ি দিয়েছো, পরিক্রম করেছো। তো এইভাবে দেখা যায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় সভ্যতা সংস্কৃতি প্রাচীনকালে ছড়িয়ে পড়েছিল। আজও এই সমস্ত জায়গা তার চিহ্ন বহন করে চলে। তো এইভাবে ভারতীয় সভ্যতা সংস্কৃতি এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আলোকিত করে তুলেছিল, উজ্জ্বল করে তুলেছিল। এই সময় তার একটাই নাম ছিল অখণ্ড ভারত।